নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলে। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। দীর্ঘদিন কিছুটা ব্যাকফুটে থাকার পর বিধানসভা ভোটের মুখে ফের সক্রিয় হয়ে উঠলেন দিলীপ ঘোষ। পুরনো ছন্দে তৃণমূলের বিরুদ্ধে শানাচ্ছেন আক্রমণ। নন্দীগ্রাম শহীদ তর্পণ দিবসের কর্মসূচি থেকে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে একের পর এক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার নেপথ্যে নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকা মনে করালেন শুভেন্দু। নন্দীগ্রাম শহীদ তর্পণ দিবসের কর্মসূচি থেকে শানালেন আক্রমণ। মধ্যরাতে মসজিদের কাছে ৩২ বুলডোজারে হানা, পুলিশকে লক্ষ্য করে পাথর উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ছুটতে হয় পুলিশকে। মহারাষ্ট্রে কাজের উদ্দেশ্যে গিয়ে অপমান ও হয়রানির শিকার হন দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা অসিত সরকার ও তার সঙ্গীরা। বুধবার তাদের বাড়িতে গিয়ে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় কথা বলায় হেনস্থা, অভিযোগ এমনটাই। মহারাষ্ট্রে কাজের উদ্দেশ্যে গিয়ে অপমান ও হয়রানির শিকার হন দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা অসিত সরকার ও তার সঙ্গীরা। বুধবার তাদের বাড়িতে গিয়ে দেখা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তপনের অসিত সরকারের বাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বুথ সভাপতি গৌতম বর্মনও। তার অভিযোগ, বিপদের সময় দল পাশে দাঁড়ায়নি। অভিষেকের সামনে সোজা সাপটা অভিযোগ গৌতমের। মহারাষ্ট্রে আটক হওয়ার পরে আমরা ফোন করেছিলাম, কিন্তু বিজেপির কেউ ফোন ধরেনি। সাংসদ সুকান্ত মজুমদারও কোনো রকম সাহায্য করেননি। অসিত ও গৌতমদের দাবি, অবৈধভাবে আটক করে প্রত্যেকের কাছ থেকে মুক্তির শর্তে ১.৫ লক্ষ করে টাকা দাবি করা হয়েছিল। সেই সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব ও সাংসদদের কাছে সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি। যা শুনে অভিষেক বলেন, বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাদের পরিবার স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের কাছেও গিয়েছিলেন। মহারাষ্ট্রে বিজেপি কিন্তু সুকান্ত কিচ্ছু করেনি। আমরা জানতে পেরে কাঠখড় পুড়িয়ে ছাড়িয়ে এনেছি। এখানেই না থেমে অভিষেকেও বলেন, এখানে তৃণমূল বিজেপি কিসের? রাজনীতি করা মানে তো মানুষের পাশে দাঁড়ানো। যারা আপনাকে জিতিয়েছে তাদের প্রতি আপনাদের দায়িত্ব কর্তব্য নেই? সুকান্ত বাবুকে ফ্যাশন শোয়ের মাস্টার, স্টপেজ মিনিস্টার বলেও কটাক্ষ করেছেন অভিষেক। বাংলার প্রায় ৩০ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার। এটা বাংলার উন্নয়ন করবে? আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত ছাড়েনি। 2018-19 সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস, তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। এই যে রাস্তাঘাট হয়েছে, জিজ্ঞেস করুন না কে করেছে। তারা তো বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব। কি করেছে? এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায়, ক পয়সা নিয়ে এসছে? একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য। পাশাপাশি বীরভূমের সোনালী খাতুনের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ওর একটাই দোষ, উনি বাংলায় কথা বলেছিলেন। একই সঙ্গে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে না যাওয়ার পরামর্শ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, মহারাষ্ট্রে আর কাজের জন্য না যেতে। তার প্রতিশ্রুতি, এখানেই কাজের ব্যবস্থা করা হবে। রাজ্য ছেড়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে তা মেনে নেওয়া যায় না। হাই নিউজ নেটওয়ার্ক। বেতন বৃদ্ধি সহ মোট ৮ দফা দাবিতে বুধবার কার্যত অচল হয়ে গেল স্বাস্থ্য ভবন চত্বর। ১৬ দিনের কর্মবিরতির পর এবার সরাসরি স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে নামলেন আশাকর্মীরা। বেলা বাড়তেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ভবনের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। বেতন বৃদ্ধি সহ মোট ৮ দফা দাবিতে বুধবার কার্যত অচল হয়ে গেল স্বাস্থ্য ভবন চত্বর। ১৬ দিনের কর্মবিরতির পর এবার সরাসরি স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে নামলেন আশা কর্মীরা। সকাল থেকেই সল্টলেক সেক্টর 5 এলাকায় জমায়েত শুরু হয়। বেলা বাড়তে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ভবনের মূল গেট বন্ধ করে দিতে বাধ্য হন আধিকারিকরা। একাধিক দায়িত্ব কাঁধে, অথচ মাসিক আয় অত্যন্ত কম। এই অভিযোগ মূলত আন্দোলনের কেন্দ্র। আশা কর্মীদের দাবি, বর্তমানে তাদের ইনসেন্টিভ মিলিয়ে মাসে সর্বোচ্চ 5,250 টাকার বেশি দেওয়া হচ্ছে না, অথচ কাজের চাপ বেড়েই চলেছে। সেই কারণেই ন্যূনতম 15,000 টাকা মাসিক পারিশ্রমিক প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্য বীমা, মাতৃত্বকালীন ছুটি এবং মৃত্যুকালীন ক্ষতিপূরণ চালুর দাবিও রয়েছে আন্দোলনকারীদের। আন্দোলনরত আশাকর্মীদের অভিযোগ, সরকার একদিকে তাদের ব্রেস্ট ফিডিং নিয়ে সচেতন বার্তা দিতে বলে, অথচ নিজেরাই মাতৃত্বকালীন ছুটি পায় না। এমনকি কর্মরত অবস্থায় কারো মৃত্যু হলে পরিবারের কোনো আর্থিক সহায়তাও পাওয়া যায় না। এখানেই শেষ নয়, করোনার সময় যে বিশেষ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই টাকা এখনো পর্যন্ত তারা পায়নি। এছাড়াও মোবাইল ফোন ব্যবহার করে কাজ করতে হলে যে খরচ হয় তাতে আসেনি অ্যাকাউন্টে টাকা। স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে আশা কর্মীদের একাংশ। পুলিশ পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায়। ধস্তাধস্তি, স্লোগান আর জমায়েতে উত্তাল হয়ে ওঠে গোটা চত্বর। আন্দোলনের জেরে সেক্টর 5 এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে থাকে। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বুধবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের আগেই আশা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। স্বাস্থ্য ভবনের তরফে পরবর্তী কী পদক্ষেপ, সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার নন্দীগ্রাম শহীদ তর্পণ দিবসের কর্মসূচি থেকেই রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে একের পর এক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বুধবার নন্দীগ্রাম শহীদ তর্পণ দিবসের কর্মসূচি থেকে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে একের পর এক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আন্দোলনের স্মৃতি উস্কে বেশ কিছু কথা বলেছেন তিনি। একই সভা থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরিবর্তনের ডাকও দিয়েছেন। শুভেন্দু অধিকারী সভা থেকেই সরাসরি প্রশ্ন তুলেছেন, নন্দীগ্রাম আন্দোলনে সবচেয়ে লাভবান কে হয়েছেন। তার দাবি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি লাভবান হয়েছেন। যোগ করেছেন, তাকে যুব কংগ্রেসের নেত্রী করেছিলেন রাজীব গান্ধী, কিন্তু আসল সময়ই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু কার্যত সুর চড়িয়ে বলেন, এরা আমাকে গদ্দার বলে, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলনে বর্তমান মুখ্যমন্ত্রীর ভূমিকা ঠিক কী ছিল তাও মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার নেপথ্যে নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকা মনে করিয়ে দিয়েও তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, আপনি যদি নিজে কিংবা দলের ক্ষমতায় মুখ্যমন্ত্রী হতেন তাহলে 2001 সালেই মুখ্যমন্ত্রী হতে পারতেন, কিন্তু নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে। নন্দীগ্রামের বিধায়কের সাফ দাবি, নন্দীগ্রাম আন্দোলনের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তাকেই নন্দীগ্রামে প্রার্থী করেছিল নেতৃত্ব। এরপর 2021 সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর সভা থেকে ঘোষণা করে দেন তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন। সেই মতোই ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে আসেন। তবে 2রা মে নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যদিও এই জয় নিয়ে বিতর্ক অনেক আছে। তৃণমূলের অভিযোগ, গণনা কেন্দ্রে লোডশেডিং করে জিতেছে বিজেপি, আর এই নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে নন্দীগ্রামে জয় নিয়ে বারংবার তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। 1,08,000 ভোট পেয়েছেন, কিন্তু হেরে গিয়ে গত 5 বছরে একবারও নন্দীগ্রাম আসেননি, নন্দীগ্রামের খোঁজ নেননি। কথা বলে সভামঞ্চে দাঁড়িয়ে প্রকৃত পরিবর্তনের ডাক দিয়েছেন শুভেন্দু। অন্যদিকে তার আরও অভিযোগ, শহীদ পরিবারের অনেকেই এখন মৃত্যুর শংসাপত্র পায়নি, অনেকেই ক্ষতিপূরণের 1 টাকাও পায়নি। তিনি বলেন, ভুল হয়েছিল আমাদের, 2026-এর সাধারণ মানুষকে পাশে নিয়ে পরিবর্তন আনব। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপিকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ করা নতুন কিছু নয় তৃণমূলের কাছে। মঙ্গলবার রামপুরহাটের সভা থেকে বিজেপিকে নিশানা করেছিল অভিষেক, তারই পাল্টা দিলেন দিলীপ ঘোষ।
ভোটের আগে আসে ভোট মিটলেই উধাও। বিজেপিকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ করা নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেসের কাছে। সেই সুরেই মঙ্গলবার রামপুরহাটের সভা থেকে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজ্যে বিজেপিকে যে কোনোভাবেই মাথাচাড়া দিতে না দেওয়া হয়। এর ঠিক একদিন পরই সেই মন্তব্যের পাল্টা দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন কিছুটা ব্যাকফুটে থাকার পর বিধানসভা ভোটের মুখে ফের সক্রিয় হয়ে উঠেছেন তিনি, আর পুরনো ছন্দেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। অভিষেকের বক্তব্যের জবাবে দিলীপ ঘোষের কটাক্ষ, মাথাচাড়া দিতে দেব না এই কথা বলতে বলতেই বিজেপি আজ রাজ্যের প্রধান বিরোধী দল হয়েছে। তার দাবি, শুরু থেকেই বিজেপির নেতাকর্মীদের নানা সংঘর্ষ, হামলা, এমনকি খুন হতে হয়েছে, তবু লড়াই থামেনি, থামবেও না। দিলীপের সংযোজন, বাংলার উন্নয়নের দাবিতে বিজেপির সংগ্রাম চলছেই। অতীতেও দলীয় কর্মীরা আত্মবলিদানের জন্য প্রস্তুত ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। রাজ্যে পরিবর্তন ঘটিয়েই ছাড়বে বিজেপি, এই বার্তাই দিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য, বাংলার মানুষ অনেক এগিয়ে গিয়েছেন, আর পিছনে তাকাতে চান না। তৃণমূলের বিরুদ্ধে ভোট কৌশল নিয়েও তোপ দেখেছেন তিনি। তার অভিযোগ, মানুষের সামনে বলার মতো কোনো ইস্যু নেই শাসক দলের, মুখ দেখানোর জায়গাও নেই। পুরনো আস্তাকুর থেকে নেতাদের তুলে এনে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এসআইআর ইস্যুতেও তৃণমূলকে খোঁচা দিয়েছেন তিনি। তার দাবি, একসময় বলা হয়েছিল এসআইআর করতে দেওয়া হবে না, পরে বলা হয় কোনো নাম বাদ যাবে না, অথচ বাস্তবে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন আসলে টাইট দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে নাম ঘোষণা বঙ্গ বিজেপির রাজ্য কমিটির, যেখানে নাম নেই দিলীপ ঘোষের। গুরুত্বপূর্ণ পদে নাম তাপস রায়ের। অবশেষে প্রকাশ হলো বঙ্গ বিজেপির রাজ্য কমিটি। তবে তাৎপর্যপূর্ণভাবে ৩৫ জনের রাজ্য কমিটিতে দিলীপ ঘোষের নাম নেই, যা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে। তবে দিলীপের পাশাপাশি ৩৫ জনের রাজ্য কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও নাম নেই। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা উত্তর কলকাতার বর্ষিয়ার নেতা তাপস রায়কেই শুধু রাজ্য কমিটিতে আনা হলো তাই কিন্তু নয়, তাকে দেওয়া হয়েছে রাজ্য সহ সভাপতির পদও। অন্যদিকে সুকান্ত আমলে রাজ্য সহ সভাপতি পদে থাকা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে এবারের ৩৫ জনের কমিটিতে রাখাই হয়নি। একইভাবে নয়া কমিটিতে জায়গা পেয়েছেন পুরনোদের মধ্যে বেশ কয়েকজন। তাদের মধ্যে অন্যতম হলেন তনুজা চক্রবর্তী, যিনি একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন। পরে তাকে পদ থেকে সরানোর পর আর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। শ্রমিকের হাত ধরে তার পুনর্বাসন হল। তনুজা দেবীকেও রাজ্য সহ সভাপতি পদে আনা হয়েছে। রাজ্য সহ সভাপতি পদে আনা হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকেও। আগে রাজ্য সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। গত বছরের জুলাইয়ে রাজ্য সভাপতি পদে বসেন শ্রমিক। দুর্গাপুজোর আগে রাজ্য কমিটির ঘোষণার কথা ছিল, তবে আদি নব্য কোন্দলের জেরে সেই কমিটি গঠন ক্রমশই পিছিয়েছে। অবশেষের ভোটের মুখে বুধবার বঙ্গ বিজেপির তরফে ৩৫ জনের রাজ্য কমিটি প্রকাশ করা হয়েছে। প্রত্যাশা মতোই এবারে রাজ্য কমিটিতে পুরনোদের আধিক্য রয়েছে, কয়েকজন নতুনকেও আনা হয়েছে। ৩৫ জনের রাজ্য কমিটিতে মহিলার সংখ্যা ৭, অর্থাৎ ২০%। সূত্রের খবর, দলের এক নীতি এক পদ মেরে এবারে রাজ্য কমিটিতে কোনো বিধায়ককে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মোতাবেক পূর্বতন রাজ্য কমিটিতে থাকা ৫ বিধায়কের মধ্যে ৪ বিধায়ককে এবারে রাখা হয়নি। তবে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে শঙ্কর ঘোষের ক্ষেত্রে। বিধায়ক পদে থাকার পাশাপাশি নবগঠিত রাজ্য কমিটিতেও শঙ্কর বাবুকে রাখা হয়েছে। দিন কয়েক আগে রাজ্য সফরে এসে দিলীপ ঘোষকে ফের সক্রিয় ভূমিকায় নামতে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছে দিলীপ ঘোষ। মঙ্গলবার রানাঘাটে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন তিনি। এমনকি দিলীপকে ঘিরে মঙ্গলবার কল্যাণী এক্সপ্রেসওয়ে পোস্টারে ৬ লাভ হয়ে যেতে দেখা গিয়েছিল। তাতে বড় বড় হরফে লেখা, বেঙ্গল টাইগার ইজ ব্যাক।
সামনে দিলীপ ঘোষ, পিছনে রয়্যাল বেঙ্গল টাইগারের ছায়াচিত্র। অনুগামীরা মনে করেছিলেন দিলীপবাবু ফের দলের কোনো গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। তবে বুধবার রাজ্য কমিটির তালিকায় তার নাম না থাকা নিয়ে দিলীপ অনুগামীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এ ব্যাপারে দিলীপবাবুর কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআরে বেছে বেছে নাম বাদ, খোদ শান্তনুর সঙ্গে রাষ্ট্রপতির কাছে দরবার আতঙ্কিত মতুয়াদের। অভিযোগ, খসড়া ভোটার তালিকায় একাধিক জায়গায় 40 থেকে 45% মতুয়ার নাম বাদ পড়েছে। এসআইআর আতঙ্কে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ মতুয়াদের একাংশ। কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যান তারা। রাষ্ট্রপতির হাতে তুলে দেন তাদের অভিযোগপত্র। সেখানেই অভিযোগ করা হয়েছে, বেছে বেছে এসআইআরে মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি মতুয়াদের ভবিষ্যৎ, মতুয়াদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সহ বেশ কিছু বিষয়ের উল্লেখও করা হয়েছে সেই চিঠিতে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসআইআর শুরু রাজনৈতিক চক্রান্ত বলেই বরাবর দাবি করেছে শাসক দল তৃণমূল। এই নিয়ে কম তর্কাতর্কিও হয়নি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আতঙ্কে ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। যদিও বিজেপির তরফে তাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে চিন্তার কোনো কারণ নেই। মতুয়া মহাসংঘের এক সংঘাধিপতি শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া কার্ডও বিলি করা হয়, কিন্তু পরবর্তীতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে দেখা যায় বহু মতুয়াদের নাম তাতে নেই। এরপরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়, সেখানে 1 লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত। শান্তনু ঠাকুরের এই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি মতুয়ারা। গাইঘাটা ঠাকুরবাড়িতে প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আরেক সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়। এসবের মাঝেই কলকাতা সফরে এসে সেই ভয়ের অবসান ঘটান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতেও যে মতুয়ারা সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছে তা নয়। তাই বুধে শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হন মতুয়ারা। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম কোর্টে বারবার মুখ পুড়লেও নিজের সিদ্ধান্তে অনড় রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর অনুযায়ী যে 17টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট ছিল তা এখনও কাটেনি। উপাচার্য নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে অনড় রইল রাজ্যপাল। সুপ্রিম কোর্টে বারবার মুখে পড়লেও নিজের সিদ্ধান্তে অনড় রাজ্যপাল তথা রাজ্যের সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। লোকভবন সূত্রের খবর অনুযায়ী যে 17টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট এখনো কাটেনি, সেগুলো নিজের সিদ্ধান্তে অনড় রাজ্যপাল। রাজ্য ও রাজ্যপালের অনড় মনোভাবে দীর্ঘদিন ধরে রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা যায়নি স্থায়ী উপাচার্য, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। এই সমস্যা সমাধান করতে কলকাতা হাইকোর্ট হয়ে বিষয়টি এসেছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে একটি সিলেকশন কমিটি তৈরি করে দিয়েছে আদালত। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা কয়েকজনের তালিকা তৈরি করে পাঠিয়েছে রাজ্যপাল দুই পক্ষের কাছে। এদের মধ্যে 19টিতেই ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। বাকিগুলির ক্ষেত্রে নিজের আপত্তির কথাও জানিয়েছিলেন। এই আপত্তিকে আবার আমল দিতে নারাজ রাজ্য। এই পরিস্থিতিতে প্রথমে মুখ্যমন্ত্রীকে লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কফির আসরে বসে সমস্যার সমাধানের প্রস্তাব দিয়েছিল সর্বোচ্চ আদালত, যাকে সম্মান জানিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে খোলেনি জট। পরবর্তীতে একাধিকবার দুই পক্ষের আইনজীবীকেও অ্যাটর্নি জেনারেল দিল্লির বাসভবনে গিয়ে সমস্যা সমাধানের কথা বলেছে আদালত। এতদিন আদালতের দুই তরফে আইনজীবীরা যা জানিয়েছিলেন তাতে মনে করা হচ্ছিল একটু একটু করে নরম হচ্ছে দুই পক্ষ, হয়তো কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে সমাধান। তবে রাজ্যপালের ঘনিষ্ঠ মহল মারফত যা জানা গেল তাতে এই সমস্যার সমাধান এখনই হয়ে যাচ্ছে না। লোকভবনের একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের খবর, নিজের অবস্থানে অনড় রাজ্যপাল। তার বক্তব্য, কমিটির তৈরি করে দেওয়া তালিকায় এমন কিছু নাম আছে যারা উপাচার্যের মতো পবিত্র আসনে অধিষ্ঠিত হতে পারে না। কারোর সিদ্ধান্তের আর্থিক দুর্নীতি, কারোর বিরুদ্ধে আবার শ্লীলতাহানির অভিযোগ আছে। এই ব্যক্তিদের কিছুতেই উপাচার্য করতে রাজি নন রাজ্যপাল। এমনটাও শোনা যাচ্ছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজ্যপালের কোনো বিষয়ে আপত্তি,
তার বিস্তারিত রিপোর্ট তৈরি করে হলফনামা করে আদালতে জমা দেওয়া হয়েছে। 7 জানুয়ারি রিপোর্ট তৈরি করে হলফনামা আদালতে জমা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি। হাই নিউজ নেটওয়ার্ক। সাগরযাত্রীদের নিরাপত্তায় ওসিদের বিশেষ নির্দেশ। গুজব রুখতে সমাজ মাধ্যমে নজর লালবাজারের। পাশাপাশি তীর্থযাত্রীদের জন্য রাস্তার উপর কিয়স্ক থেকে চা, জলখাবার এবং বিশেষ বাসের ব্যবস্থা লালবাজারের। সাগরপথে তীর্থযাত্রীদের জন্য রাস্তার উপর কিয়স্ক থেকে চা, জল, খাবারের ব্যবস্থা করল লালবাজার। এমনকি যাত্রীদের বাস খারাপ হয়ে গেলে তাতে যাতে সাগরযাত্রায় সমস্যা না হয় তার জন্য দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুরে অতিরিক্ত বাস তৈরি রাখছে কলকাতা পুলিশ। সম্প্রতি কলকাতা পুলিশের প্রত্যেক থানার ওসি ও আধিকারিকদের গঙ্গা সাগর যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা ও দক্ষিণ 24 পরগনার সীমান্তবর্তী এলাকা ঠাকুরপুকুরের চড়িয়ালে একটি বিশেষ কিয়স্ক তৈরি করেছে পুলিশ। গঙ্গাসাগর যাত্রীরা আসতে শুরু করেছেন শহরে। গাড়ি বা বাসে করে মূলত বেহালা, ঠাকুরপুকুরে ডায়মন্ড হারবার রোড হয়ে তারা যাবেন গঙ্গাসাগরের দিকে। গাড়ির চালকদের সুবিধার জন্য রাস্তায় চিহ্ন দেওয়া থাকছে। যাতায়াতের পথে যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই ঠাকুরপুকুর এলাকায় ওই স্পেশাল কিয়স্ক থেকে যাত্রীদের জল, শুকনো খাবার, বিস্কুট, চা দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। এছাড়াও কিয়স্কে থাকছে মেডিকেল কিট। কিয়স্কে 24 ঘন্টার জন্য থাকছে পুলিশ কর্মী। কোনো যাত্রী যদি অসুস্থ হন তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও প্রয়োজনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করছে পুলিশ। ওই কিয়স্কের কাছেই তৈরি থাকছে বাস। কোনো বাস খারাপ হয়ে গেলে পুলিশ ও অতিরিক্ত বাসে করে যাত্রীদের গঙ্গাসাগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। যাত্রীদের সুবিধার জন্য দক্ষিণ 24 পরগনা তথা ডায়মন্ড হারবার জেলা পুলিশের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ময়দানেও সাধু ও তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন। তাদের নিরাপত্তার জন্য অতিরিক্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা ময়দানে বসানো হয়েছে। সারাক্ষণই চলছে পুলিশের নজর যাতে সম্প্রীতি বজায় থাকে ও সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়ায় সেই দিকেও নজর রাখছে লালবাজার। হাই নিউজ নেটওয়ার্ক। গত 28 জুলাই থেকে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। পরিকাঠামোগত সমস্যার কারণেই গোটা স্টেশনটিকে ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার সেই কাজ নিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে ওই স্টেশনের আপ প্ল্যাটফর্মের কাঠামো সংস্কারের নকশা ও প্রকল্প ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। গত 28 জুলাই থেকে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। পরিকাঠামোগত সমস্যার কারণে গোটা স্টেশনটিকে ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ঘোষণা করা হয়েছিল 8 থেকে 9 মাসের মধ্যে পুনরায় স্টেশন তৈরি করা হবে। সেই কাজ নিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে ওই স্টেশনের আপ প্ল্যাটফর্ম কাঠামো সংস্করণে নকশা ও প্রকল্প ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস কান্নান বলেন, কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায়। মেট্রোর দাবি, ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য বিকল্প শেডের ব্যবস্থা করা হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশনের পরবর্তী অংশে একটি রক্ষণাবেক্ষণ শেড রয়েছে, যেখানে মূলত রাতে ট্রেনের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ হয়। সেই কারণেই নিয়মিতভাবে ট্রেনগুলিকে কবি সুভাষ মেট্রো স্টেশনের পর পর্যন্ত নিয়ে যেতে হবে। টালিগঞ্জের পুরনো শেড পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। এক আধিকারিক জানান, দুর্গাপুজোর সময় টানা পরিষেবা চালু রাখা এবং তার পরবর্তী সময়ে দৈনন্দিন যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় পরিষেবা অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় পরিবর্তন করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। ট্রাক ও লাইনে ফাটল দেখা দেওয়ায় গত বছরে 28 জুলাই থেকে বন্ধ কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রান্তিক স্টেশন কবি সুভাষ। এই মুহূর্তে মেট্রো চলছে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। কবি সুভাষের যাত্রীদের সুবিধার জন্য সরকারের তরফে বাস পরিষেবা দেওয়া হয়, কিন্তু যাত্রীদের দাবি মেট্রোর বিকল্প নয় বাস। তাই দ্রুত মেট্রো স্টেশন চালু করার দাবি তুলছে তারা। মেট্রোর তরফে জানানো হয়েছে, এবার মেরামতির নকশা চূড়ান্ত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি শুরু হবে প্রক্রিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের মোবাইল অ্যাপ ইউটিএস থেকে যাত্রীদের একটি নতুন প্ল্যাটফর্ম রেল ওয়ানে শিফট করার কথা জানিয়েছে ভারতীয় রেল। নতুন এই রেল ওয়ানের মাধ্যমে অসংরক্ষিত এবং সংরক্ষিত 2 রকম টিকিটই কাটা যাবে। পাশাপাশি আর ওয়ালেটের মাধ্যমে আনরিজার্ভ টিকিট কাটলে মিলবে 3% পর্যন্ত ক্যাশব্যাক।
সম্প্রতি অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের মোবাইল অ্যাপ ইউটিএস থেকে যাত্রীদের একটি নতুন প্ল্যাটফর্ম রেল ওয়ানে শিফট করার কথা জানিয়েছে ভারতীয় রেল। এতদিন পর্যন্ত ইউটিএস এর মাধ্যমে কেবল অসংরক্ষিত ট্রেনের টিকিট এবং সিজনাল পাস কাটা যেত, কিন্তু নতুন রেল ওয়ানের মাধ্যমে অসংরক্ষিত এবং সংরক্ষিত দুই রকম টিকিটই কাটা যাবে। পাশাপাশি লোকাল ট্রেনের মান্থলি টিকিটও কাটা যাবে এই অ্যাপে। কি কি সুবিধা মিলবে এই রেল ওয়ান অ্যাপে? রেল ওয়ান অ্যাপে আর ওয়ালেটের মাধ্যমে আনরিজার্ভড টিকিট কাটলে মিলবে 3% পর্যন্ত ক্যাশব্যাক। থাকছে রিয়েল টাইম ট্রেন ট্র্যাকিং, অর্থাৎ আপনারা ট্রেনটি কোন স্টেশনে রয়েছে, কোন স্টেশন ছেড়ে আসছে, সেই সমস্ত তথ্যই পাবেন এই অ্যাপের মাধ্যমে। রেল ওয়ান অ্যাপের মধ্যে থাকছে আরও একাধিক সুযোগ সুবিধা। ট্রেনের মধ্যে খাবার অর্ডার দেওয়া, স্টেশন থেকে ক্যাব বুক করা, এমনকি কুলিও ডাকতে পারবেন এই অ্যাপের মাধ্যমেই। অ্যাপের মধ্যেই থাকছে গ্রিভেন্স রেডরিসেলের সুবিধাও। রেলের কোনো বিষয় নিয়ে কোনো অভিযোগ জমা করার থাকলে তাও করতে পারবেন এই অ্যাপের মাধ্যমেই। অর্থাৎ রেল সংক্রান্ত নানা কাজের জন্য আগে আপনাকে একাধিক অ্যাপের ওপরে ভরসা করে থাকতে হতো, কিন্তু এখন আর তার কোনো প্রয়োজনই নেই। রেল ওয়ানের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে ক্যাব বুকিং একটি অ্যাপেই মিলবে সব সুবিধা। চাপ কমবে আপনার ফোনের স্টোরেজের ওপরও। কিভাবে লগ ইন করবেন এখানে? যদি আপনার আগে থেকেই ইউটিএস বা রেল কানেক্টের মতো কোনো অ্যাপে অ্যাকাউন্ট থাকে, তবে সেই ডেটা ব্যবহার করে লগ ইন করতে পারেন। সিঙ্গল এমপিন বা বায়োমেট্রিকের মাধ্যমে সহজেই লগ ইন করতে পারবেন অ্যাপে। ইউটিএস থেকে ট্রান্সফারের কি উপায়? 1. ফোনে ইউটিএস অ্যাপটি খুলে ট্রান্সফার টিকিট লিঙ্কটি ওপেন করুন। 2. মান্থলি, কোয়ার্টারলি বা অ্যানুয়াল আপনার যে সিজনাল পাসটি ট্রান্সফার করতে চান সেটি সিলেক্ট করুন। 3. এরপরে আপনার ফোনের স্ক্রিনে একটি অপশন ভেসে উঠবে। ওই অপশনে ক্লিক করলে রেল ওয়ান অ্যাপের সঙ্গে আপনার পাসটি কানেক্ট হওয়া শুরু হবে। 4. এরপরে আপনার এমপিন ব্যবহার করে রেল ওয়ান অ্যাপে লগ ইন করুন। 5. এরপরেই আপনার ইউটিএস অ্যাপে আর ওয়ালেটের যত টাকা ছিল তা রেল ওয়ান অ্যাপে ট্রান্সফার হয়ে যাবে। রেল ওয়ান অ্যাপটির ইউজার ইন্টারফেস রেলওয়ের অন্যান্য পার্টনারশিপ অ্যাপগুলির তুলনায় অনেক বেশি সহজ। অ্যান্ড্রয়েড এবং iOS দুটিতেই অ্যাপটি ইনস্টল করা যাবে। ইউটিএস কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে? না, এখনও পর্যন্ত ইউটিএস অ্যাপটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। তবে সিজনাল পাস বুকিং এবং রিনিউয়ালের মতো ফিচারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।